আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আমরা আমাদের নতুন ভিডিওতে আরেকটি প্যাসেজ নিয়ে উপস্থিত হয়েছি। আজ অর্থ করব কেমব্রিজ 8-এর 1 নম্বর টেস্টের 2 নম্বর প্যাসেজের। আগের ভিডিওটা যারা দেখেননি অনুরোধ করব আগের ভিডিওটা দেখার জন্য। আশা করি এইভাবে যদি আমরা ধারাবাহিকভাবে চলতে থাকি আমাদের ইংরেজির যোগ্যতাটা বাড়বে এবং আইএলটিএসের যে ভয় সে ভয়টা দূর হবে ইনশাআল্লাহ। আর আমি আবার বলছি যে আমাদের এই ক্লাসটা মূলত যারা আইএলটিএস নিয়ে ভয় পাচ্ছি, কোথায় থেকে শুরু করব বুঝতে পারছি না, আমরা ইংরেজির বাক্য বুঝি না, তারপর অনুবাদ করতে পারি না। এখন যদি অনুবাদই না করতে পারি তাহলে আইএলটিএস প্রিপারেশন কিভাবে নিব? তো এই জন্য এটা যারা এই বেসিক লেভেলের স্টুডেন্ট আছে তাদের জন্য, যারা পারেন তাদের জন্য এই ভিডিওটা নয়। আচ্ছা, ঠিক আছে। তো আমরা আগে দেখে নেই যে শিরোনামটা কি। এয়ার ট্রাফিক কন্ট্রোল ইন দ্য ইউএসএ, ইউনাইটেড স্টেটসে এয়ার ট্রাফিক নিয়ন্ত্রণ। আচ্ছা, এখন দেখি আমরা মূল গল্পে। অ্যান অ্যাক্সিডেন্ট, একটি দুর্ঘটনা, দ্যাট অকার্ড, যা ঘটেছিল, ইন দ্য স্কাইস ওভার দ্য গ্র্যান্ড ক্যানিয়ন ইন 1956। একটি দুর্ঘটনা যেটি অকার্ড ঘটেছিল ইন দ্য স্কাইস, আকাশে, ওভার দ্য গ্র্যান্ড ক্যানিয়ন ইন 1956, 1956 সালে গ্র্যান্ড ক্যানিয়নের আকাশে, রেজাল্টেড, আর এর ফলে, ইন দ্য এস্টাবলিশমেন্ট, প্রতিষ্ঠা হয়েছিল, অফ দ্য ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন, এফএফএ, অর্থাৎ এফএফএ যার পুনরূপ হচ্ছে ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন, এটা প্রতিষ্ঠা হয়েছিল। কেন? টু রেগুলেট, নিয়ন্ত্রণ করার জন্য, অ্যান্ড ওভারসি, এবং দেখাশোনা করার জন্য, দ্য অপারেশন, অভিযান, অফ এয়ারক্রাফটের ইন দ্য স্কাইস, আকাশে, ওভার দ্য ইউনাইটেড স্টেটসের। তাহলে ইউনাইটেড স্টেটসে এয়ারক্রাফটের মানে চলাচল, দেখাশোনা এবং নিয়ন্ত্রণ করার জন্য এই এফএফএটা প্রতিষ্ঠা হয়েছিল। উইচ ওয়ার, যেখানে, বিকামিং কোয়াইট কনগেস্টেড, এবং যেখানে সেটা অনেকটা কোয়াইট বিকামিং হয়ে গিয়েছিল, কোয়াইট অনেকটা কনগেস্টেড মানে ভিড়। দ্য রেজাল্টিং স্ট্রাকচার, মানে এই গঠন কাঠামোটা বা নিয়মটা যেটা তৈরি হয়েছিল, অফ এয়ার ট্রাফিক কন্ট্রোলের হ্যাজ, এটা ছিল গ্রেটলি ইনক্রিজড, মানে এটা গ্রেটলি ইনক্রিজড মানে ব্যাপকভাবে সারা জায়গায় আর কি, বা ব্যাপকভাবে বৃদ্ধি পায় বা সম্প্রসারিত করে, দ্য সেফটি, নিরাপত্তাকে, অফ ফ্লাইটের ইন দ্য ইউনাইটেড স্টেটে। তাহলে ইউনাইটেড স্টেটে ফ্লাইটের নিরাপত্তাকে বৃদ্ধি করে গ্রেটলি, ব্যাপকভাবে। ঠিক আছে। এবার অ্যান্ড সিমিলার, এবং এয়ার ট্রাফিক কন্ট্রোল, এবং এই যে সিমিলার যতগুলো এয়ার ট্রাফিক কন্ট্রোল আছে আর ট্রাফিক কন্ট্রোল প্রসিডিউরস মানে নিয়মকানুন আছে, তাহলে সিমিলার এয়ার ট্রাফিক কন্ট্রোলের যে নিয়মকানুনগুলো আছে এগুলা আর অলসো, এগুলাও ইন প্লেস, এগুলাও চালু হয়, প্লেস মানে এখানে চালু হওয়া, ওভার মাচ অফ দ্য রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড, রেস্ট মানে বাকি, অফ দ্য ওয়ার্ল্ড পৃথিবীর, তাহলে পৃথিবীর বাকির অধিকাংশ অঞ্চলে, অর্থাৎ পৃথিবীর বাকি অংশ এই প্রসিডিউরসগুলো কি হয়, চালু হয়। রুডিমেন্টারি, তাহলে রুডিমেন্টারি মানে যেটা হচ্ছে প্রাচীন, ঠিক আছে। আচ্ছা, এয়ার ট্রাফিক কন্ট্রোল অর্থাৎ এটিসি এক্সিস্টেড, মানে যেটা বিমূর্ত ছিল, হ্যাঁ, ভালোভাবে, বিফোর দ্য গ্র্যান্ড ক্যানিয়ন ডিজাস্টার। গ্র্যান্ড ক্যানিয়ন ডিজাস্টার, অর্থাৎ ডিজাস্টার মানে হচ্ছে দুর্ঘটনা, হ্যাঁ, অর্থাৎ তাহলে এই সাধারণ বা এখানে প্রাথমিক, এরপরে প্রাচীন, এরপরে হচ্ছে খুব সাধারণ ধরনের, এগুলাকে রুডিমেন্টারি বলে আর কি। তাহলে গ্র্যান্ড ক্যানিয়নের দুর্ঘটনার আগেও এটিসিটা কি ছিল, ভালোভাবে বিমূর্ত ছিল বা সাধারণভাবে। আচ্ছা, অ্যাজ ইয়ারলি অ্যাজ দ্য 1920 সেঞ্চুরি, মানে হচ্ছে 1920 সালের প্রথম দিকে, অ্যাজ ইয়ারলি মানে হচ্ছে শুরুর দিকে, দ্য ইয়ারলিয়েস্ট এয়ার ট্রাফিক কন্ট্রোলার্স,
তাইলে দ্য ইয়ার্লিয়েস্ট এয়ার ট্রাফিক কন্ট্রোলার্স মানে প্রাচীনে যেগুলো এয়ার ট্রাফিক কন্ট্রোলার্স এগুলো ম্যানুয়ালিভাবে মানে স্বাভাবিকভাবে গাইডেড নেতৃত্ব দেয় এয়ারক্রাফটকে ইন দ্য ভিসিনিটি অফ দ্য এয়ারপোর্টসের আশেপাশে। তাহলে এই পুরনো যে বা প্রাচীন যে এয়ার ট্রাফিক কন্ট্রোলার্সগুলো ছিল এগুলো ম্যানুয়ালিভাবে বা স্বাভাবিকভাবে কি দিত, নেতৃত্ব দিত বা দিক নির্দেশনা দিত এয়ারক্রাফটকে এয়ারপোর্টের আশেপাশে, ভিসিনিটি মানে আশেপাশে, ইউজিং লাইটস অ্যান্ড ফ্লাগস, লাইট ব্যবহার করে এবং হচ্ছে ফ্লাগস ব্যবহার করে। হোয়াইল যেখানে বিকনস অ্যান্ড লাইটস বিকনস অ্যান্ড সিগন্যাল এবং হচ্ছে লাইট ওয়ার প্লেসড যে মানে স্থাপন করা হয়েছিল অ্যালং জুড়ে ক্রস কান্ট্রি রোডস, রাষ্ট্রে মানে দেশের রাস্তাগুলোতে কি যেখানে দেশের রাস্তাগুলোতে স্থাপন করা হয়েছিল কি সিগন্যাল এবং লাইট। কি জন্য? টু এস্টাবলিশ দ্য ইয়ার্লিয়েস্ট এয়ারওয়েজ, প্রতিষ্ঠা করতে ইয়ার্লিয়েস্ট মানে প্রাচীন রাস্তাগুলোকে। হাউএভার কিন্তু দিস পিওরলি ভিজুয়াল সিস্টেম, যে এই নিখুঁত চোখে দৃশ্যমান সিস্টেম, পিওরলি নিখুঁত ভিজুয়াল চোখে দেখা যেগুলো দেখা যায় এগুলো চোখে দেখার মতো সিস্টেম পদ্ধতিগুলা ওয়াজ ইউজলেস, অব্যবহৃত ছিল ইন ব্যাড ওয়েদার, খারাপ পরিবেশে বা ওয়েদারে আবহাওয়ায়। এবং বাই দ্য 1930 সালে রেডিও কমিউনিকেশনটা ছিল কামিং ইনটু ইউজ ফর এটিসি, মানে কামিং মানে সুর চালু হয় আর কি, বা আসে মানে চালু হয়, ইনটু ইউজ ফর এটিসির ব্যবহারে। তাহলে 1930 সালে রেডিও কমিউনিকেশনটা এটিসির ব্যবহারে চালু হয়। দ্য ফার্স্ট রিজিয়ন, সর্বপ্রথম অঞ্চল, রিজন মানে অঞ্চল, টু হ্যাভ যার ছিল, সামথিং এমন কিছু, অ্যাপ্রক্সিমেটিং মানে যাতে চালু হয়েছিল, টুডেস এটিসি ওয়াজ নিউ ইয়র্ক সিটি, মানে আজকের দিনে এটিসি ছিল নিউ ইয়র্ক সিটি। মানে এখানে বোঝা যাচ্ছে যে সর্বপ্রথম অঞ্চলগুলোর মধ্যে নিউ ইয়র্ক সিটিটা ওয়াজ ছিল আজকের দিনে, আজকের দিনে, যে যার মধ্যে সামথিং অ্যাপ্রক্সিমেটিং যারা চালু করেছিল এটিসি মানে আজকের সর্বপ্রথম অঞ্চলগুলোর মধ্যে নিউ ইয়র্ক সিটিটাই ছিল সর্বপ্রথম যারা এটিসির যে নিয়মকানুন সেটা চালু করেছিল, উইথ আদার মেজর মেট্রোপলিটন এরিয়াস এবং অন্যান্য মেট্রোপলিটন যে এরিয়াগুলো আছে ফলোয়িং সুন আফটার, মানে এই নিউ ইয়র্ক সিটির পরে তারাও অনুসরণ করে, ফলো মানে অনুসরণ করা, সুন আফটার মানে ওইটার পরপরই। ইন দ্য 1940s 1940 সালে এটিসি সেন্টার্স কুড অ্যান্ড ডিড টেক অ্যাডভান্টেজ অফ দ্য নিউলি ডেভেলপড রাডার। আচ্ছা, 1940 সালে এটিসি সেন্টার্সগুলো কুড অ্যান্ড ডিড টেক অ্যাডভান্টেজ মানে উপকার গ্রহণ করা বা অথবা কাজে লাগানো অফ দ্য নিউলি ডেভেলপড, হ্যাঁ, মানে নতুন গঠিত বা নতুন গঠিত, ডেভেলপ মানে এখানে আমরা গঠিত নেই, নতুন গঠিত রাডারগুলোকে তারা কাজে লাগায় বা নতুন গঠিত রাডার থেকে তারা উপকৃত নেয়। অ্যান্ড ইমপ্রুভড রেডিও কমিউনিকেশন, এবং উন্নত রেডিও কমিউনিকেশন ব্রট এনে দেয় মানে সম্ভব করে দেয়, এনে দেয় মানে বা সম্ভব করে দেয় অ্যাবাউট বাই দ্য সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার, দ্বিতীয় বিশ্বযুদ্ধের দ্বারা, মানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের ফলে এবং উন্নত রেডিও কমিউনিকেশনের ফলে সম্ভব হয় হচ্ছে এই মানে নতুন রাডারটাকে ব্যবহার করা। আচ্ছা, এবার বলছে বাট দ্য সিস্টেম রিমাইন্ড দ্য রুডিমেন্টারি, কিন্তু সিস্টেমটা ছিল কি এই রুডিমেন্টারি, ঠিক আছে। রুডিমেন্টারি মানে হচ্ছে এই প্রাথমিক মানে প্রাচীন, ওই যে আমরা আগে গেল না যে প্রাথমিক, ওইটাই রুডিমেন্টারি, কিন্তু পদ্ধতিটা ছিল রুডিমেন্টারি। ইট ওয়াজ অনলি আফটার দ্য ক্রিয়েশন অফ দ্য এফএফএ, আর এটা ছিল শুধুমাত্র এফএফএ মানে সৃষ্টি করার পরে। এটা ছিল অনলি শুধুমাত্র আফটার, পরে দ্য ক্রিয়েশন সৃষ্টির অফ দ্য এফএফএ সৃষ্টির পরেই শুধুমাত্র এটা ছিল দ্যাট ফুল স্কেল, যেটা ছিল পরিপূর্ণ রেগুলেশন মানে নিয়ন্ত্রিত অফ আমেরিকাস এয়ার
স্পেস, আমেরিকান এয়ার স্পেসের, যেটা ছিল আমেরিকান এয়ার স্পেসের পরিপূর্ণ নিয়ন্ত্রিত, হ্যাঁ, রেজাল্টেড, আচ্ছা সরি, স্পেস, আর যেটা সরি আমেরিকান এয়ার স্পেস টু প্লেস, আচ্ছা একই গেল, আমেরিকান এয়ার স্পেস টু প্লেস মানে যেটা আমেরিকান এয়ার স্পেস যেটা গঠিত হয়েছিল আর কি। অ্যান্ড দিস ওয়াজ ফরটিউটাস, আর এটা ছিল ফরটিউটাস মানে হচ্ছে এটা ছিল অনেক ধরনের, মানে কি বলে এটারে, সৌভাগ্যবান, সৌভাগ্যজনক অথবা সৌভাগ্যবান না সরি সৌভাগ্যজনক বলি, সৌভাগ্যজনক অথবা খুবই উপকারী বা প্রয়োজনীয়। ফর দ্য অ্যাডভেন্ট অফ দ্য জেট ইঞ্জিন, জেট ইঞ্জিনের উদ্ভাবনের ফলে, অ্যাডভেন্ট মানে উদ্ভাবন আর ফর দ্য ফলে, তাহলে জেট ইঞ্জিন উদ্ভাবনের ফলে সাডেনলি হঠাৎ করে রেজাল্টেড মানে প্রকাশ পায় বা ফলাফল হয় ইন এ লার্জ নাম্বার অফ ভ্যারাইটি ফাস্ট প্লেনস, মানে লার্জ নাম্বার অফ মানে প্রচুর পরিমাণ, ভেরি ফাস্ট প্লেন মানে অনেক দ্রুতগামী প্লেন রেজাল্টেড কি হয় মানে চালু হয় বা তৈরি হয়। এই জেট ইঞ্জিনের মানে ফলে, জেট ইঞ্জিনের উদ্ভাবনের ফলে অনেক দ্রুতগামী প্লেন কি হয় গঠন করা হয়। বলছে এগুলা কি, এইগুলার ফলে রিডিউসিং পাইলটস মার্জিন অফ এরর, রিডিউসিং কমায় পাইলটরা মার্জিন অফ এররের মাত্রা মানে ভুলের মাত্রা, অ্যান্ড প্র্যাকটিক্যালি ডিমান্ডিং, এবং তারা বাস্তবিক অর্থে ডিমান্ডিং কি করে, এই ডিমান্ড করে মানে দাবি করে সাম সেট অফ রুলস মানে কিছু নিয়ম প্রতিস্থাপনের, যেগুলা কিপ এভরি মানে রাখে এভরি ওয়ান প্রত্যেকটাকে ওয়েল সেপারেট একটা নিরাপদ দূরত্ব স্থানে, মানে নিরাপদ স্থানে, মানে এই নিয়মের ফলে প্রত্যেক বিমানের জন্য একটা আলাদা নিরাপদ স্থান দাবি করে, মানে আলাদা নিরাপদ স্থান রাখতে হবে মানে একটা রুলস কি করে দাবি করে মানে গঠন করে। অ্যান্ড অপারেটিং সেফটি ইন দ্য এয়ার, এবং হচ্ছে আকাশে যেন তারা কি করে একটা যান চলাচলের নিরাপত্তা নিয়ম করে। মেনি পিপল থিঙ্ক, অনেক মানুষের ধারণা করে যে এটিসি শুধুমাত্র নিয়ন্ত্রণ করে কি অফ এ র অফ কন্ট্রোলার্স, এটা তো মানুষ শুধুমাত্র কয়েকজন নিয়ন্ত্রকের সারি, র মানে সারি, কয়েকজন নিয়ন্ত্রণের সারি যারা সিটিং বসে থাকে ইন ফ্রন্ট অফ দেয়ার রাডার স্ক্রিন, যারা তাদের ইন ফ্রন্ট অফ সামনে দেয়ার তাদের রাডার স্ক্রিনের সামনে, তাহলে তারা তাদের রাডার স্ক্রিনের সামনে বসে থাকে অ্যাট দ্য নেশনস এয়ারপোর্টস, দেশের বিমানবন্দরে, নেশনস এয়ারপোর্টস, টেলিং, এবং তাদের বসে থেকে কি করে টেলিং বলে অ্যারাইভিং অ্যান্ড ডিপার্টিং ট্রাফিক, এবং মানে হচ্ছে আসা যাওয়ার সময়, অ্যারাইভ মানে হচ্ছে পৌঁছার, ডিপেন্ড মানে ছাড়া, মানে আসা যাওয়ার সময়, ট্রাফিক, হোয়াট টু ডু মানে কি করতে হবে বিমানে আসা যাওয়ার সময় কি করবে বা কি ছাড়বে, এই বিষয়গুলো বইলা দেয়, শুধু এটাই তাদের কাজ। দিস ইজ এ ভেরি ইনকমপ্লিট পার্ট অফ দ্য পিকচার, এটা একটা অসম্পূর্ণ, দিস ইজ এ ভেরি, এটা খুবই ইনকমপ্লিট মানে হচ্ছে অপূর্ণ পার্ট অংশ অফ দ্য পিকচার মানে ছবির, মানে এটা একটা মানে অপূর্ণাঙ্গ দৃশ্য, দা বা অংশ, দা মানে এটা মানে এই পুরা কাজের একটা অপূর্ণাঙ্গ কি এই অংশ, যারা বলছে শুধুমাত্র এই কাজটা করে না, অনেক কাজই করে। দ্য এফএফএ বুঝতে শুরু করে দ্যাট যে দ্য এয়ার স্পেস ওভার দ্য ইউনাইটেড স্টেটস যত এয়ার স্পেস আছে উড অ্যাট এনি টাইম সব সময় হ্যাভ থাকবে মেনি ডিফারেন্ট কাইন্ডস অফ প্লেনস, অনেক ধরনের বিমানে থাকবে, মানে এফএফএ মনে করে যে এই ইউনাইটেড স্টেটসের আকাশে অনেক ধরনের বিমান থাকবে, ফ্লাইং যারা উড়বে ফর মেনি ডিফারেন্ট পারপাস অনেক উদ্দেশ্য নিয়ে, ইন আ ভ্যারাইটি অফ ওয়েদার কন্ডিশন এবং বিভিন্ন ধরনের অবস্থায়, ঠিক আছে, মানে মানে আবহাওয়ার অবস্থায়, কখনো ভালো অবস্থা কখনো খারাপ অবস্থা, অ্যান্ড দ্য সেম কাইন্ড অফ স্ট্রাকচার ওয়াজ নিডেড, বলতেছে যে এই ইউনাইটেড স্টেটসের আকাশে বিভিন্ন ধরনের বিমান উড়বে এবং বিভিন্ন উদ্দেশ্য নিয়ে এবং বিভিন্ন ওয়েদার আবহাওয়ার অবস্থায়, কিন্তু বলছে সেম কাইন্ড অফ স্ট্রাকচার একই নিয়ম ওয়াজ নিডেড প্রয়োজন টু অ্যাকোমোডেট অল অফ দেম, তাদের সবাইকে কি করতে মানে নিয়ন্ত্রণ করতে, মানে নিয়ন্ত্রণ করতে অথবা সামঞ্জস্য করতে, টু মিট দিস চ্যালেঞ্জ, আর এই প্রবলেমটা এই সমস্যাটা মানে
সম্মুখীন হতে দ্য ফলোয়িং এলিমেন্টস ওয়ার পুট ইনটু এফেক্ট। দ্য ফলোয়িং এলিমেন্টস, নিম্নোক্ত এলিমেন্টস মানে নির্দেশনাগুলো ওয়ার পুট মানে গ্রহণ করা হয় ইনটু এফেক্ট কার্যকরীভাবে। তাহলে এই সমস্যার সমাধান করতে সম্মুখীন হতে নিচের নির্দেশনাগুলো কি করা হয়, গ্রহণ করা হয়। ফার্স্ট, সর্বপ্রথম এটিসি এক্সটেন্ডস, যেটা কি করে ওভার ভার্চুয়ালি দ্য এন্টায়ার ইউনাইটেড স্টেটস। আচ্ছা, এটিসি এটিসিটা ছিল এক্সটেন্স, মানে এখানে আমরা কার্যকর ধরি। এটিসিটা কার্যকর ছিল ওভার ভার্চুয়ালি দ্য এন্টায়ার ইউনাইটেড স্টেটসের প্রায় পুরো অংশেই, ওভার মানে পুরাটাই, ভার্চুয়ালি মানে ভার্চুয়ালিভাবে ইউনাইটেড স্টেটসের পুরাটাতেই এটিসিটা কার্যকর ছিল। ইন জেনারেল, স্বাভাবিকভাবে, ফ্রম 365 মিটার অ্যাবভ দ্য গ্রাউন্ড অ্যান্ড হায়ার, মানে হচ্ছে গ্রাউন্ড মানে হচ্ছে ভূপৃষ্ঠ থেকে 365 মিটার উপরে। দ্য এন্টায়ার কান্ট্রি ইজ, মানে ভূপৃষ্ঠ থেকে 365 মিটার উপরে দ্য এন্টায়ার কান্ট্রি ইজ, তাহলে মানে এর ভেতরে যে কান্ট্রিটা ছিল, অর্থাৎ আকাশমণ্ডলটা ইজ ব্লাঙ্কিটেড মানে নিয়ন্ত্রিত ছিল বাই কন্ট্রোল এয়ারস্পেস দ্বারা। তাহলে ভূপৃষ্ঠ থেকে 365 মিটার উপরের এর মধ্যকার স্থানটা, আকাশটা এয়ারস্পেস দ্বারা কি ছিল, নিয়ন্ত্রিত ছিল। ইন সার্টেন এরিয়াস, আর এই বিশেষ যে কিছু মানে অঞ্চল ছিল, এগুলো মেইনলি নিয়ার এয়ারপোর্টস, এগুলো ছিল এয়ারপোর্টসের কাছাকাছি। কন্ট্রোল এয়ারস্পেসটা এক্সটেন্স কার্যকর হয় ডাউন টু 250 মিটার অ্যাবভ দ্য গ্রাউন্ড, মানে ডাউন মানে নিচে, তাহলে ভূমধ্য মানে ইয়ে থেকে 200 মানে ডাউন টু 215 মিটার্স অ্যাবভ দ্য গ্রাউন্ড, মানে হচ্ছে ওইটা ছিল 215 মিটার নিচে। ঠিক আছে, কন্ট্রোল এয়ার স্পেস এক্সটেন্স, তাহলে কন্ট্রোল এয়ার স্পেস এক্সটেন্ড এটা ছিল 215 মিটার নিচে অ্যান্ড ইন দ্য ইমিডিয়েট ভিসিনিটি অফ এয়ারপোর্ট। হ্যাঁ, আর এটা ছিল এয়ারপোর্টের ভিসিনিটি মানে আশেপাশে, এয়ারপোর্টের আশেপাশের অঞ্চলে। অল দ্য ওয়ে ডাউন টু দ্য সারফেস, আর এই সবগুলো পন্থা ছিল ডাউন টু দ্য সারফেস একবারে ভূপৃষ্ঠ থেকে। তাহলে একবারে ভূপৃষ্ঠ থেকে, তাহলে বোঝা গেল যে বিমানবন্দরের একেবারে কাছে যেগুলো আছে, অঞ্চলগুলো আছে এগুলো, এবং হচ্ছে একবারে মাটি পর্যন্ত, হ্যাঁ মানে বিমানবন্দরের আশেপাশের অঞ্চলগুলো একবারে মাটি পর্যন্ত কি ছিল, নিয়ন্ত্রিত ছিল। আচ্ছা, অল দ্য ওয়ে ডাউন টু দ্য সার্ভিস গেছে। কন্ট্রোল এয়ার স্পেস ইজ দ্যাট, কন্ট্রোল এয়ার স্পেসটা কি বলতেছে, কন্ট্রোল এয়ার স্পেসটা হলো দ্যাট এয়ার স্পেস ইন উইচ এফএফএ রেগুলেশন অ্যাপ্লাই। কন্ট্রোল এয়ার স্পেসটা হলো দ্যাট এয়ার স্পেস, ওই এয়ার স্পেস ইন উইচ, যার মধ্যে এফএফএ রেগুলেশন, এফএফএ এর যত নিয়মকানুনগুলো আছে অ্যাপ্লাই মানে কি করা হয়, প্রয়োগ করা হয়। তাহলে বোঝা গেল। এলসোয়ার, যেখানে ইন আনকন্ট্রোল এয়ার স্পেস, যেখানে অনিয়ন্ত্রিত এয়ার স্পেস, পাইলটরা আর বাউন্ড মানে সীমাবদ্ধ বাই ফিউয়ার রেগুলেশন মানে কিছু নিয়মকানুন দ্বারা। তাহলে বোঝা গেল এফএফএ কন্ট্রোল এয়ার স্পেসে এই অনেক নিয়মকানুন আছে, পাইলটরা মানতে হয়, কিন্তু আনকন্ট্রোল এয়ার স্পেসে পাইলটদের তেমন নিয়মকানুন থাকে না, কিছু নিয়মকানুন থাকে সেগুলো মানে, আর বাকি খেয়াল খুশি মতো চালায়। ইন দিস ওয়ে মানে এই অনুযায়ী দ্য রিক্রিয়েশনাল পাইলট মানে আবেগপ্রবণ পাইলট, মানে মন ইচ্ছা মতো যে চালায় ওই পাইলটরা, হু সিম্পলি উইজেস, যারা সাধারণভাবে চায় টু গো ফ্লাইং মানে উড়তে, ফর আ হোয়াইল কিছু সময়, উইদাউট অল দ্য রেস্ট্রিকশন কোনো ধরনের বাধা বিপত্তি ছাড়া, যেগুলো ইম্পোজ, যেগুলো হচ্ছে যে বাধা বিপত্তিগুলো আরোপ করে বাই দ্য এফএফএ, মানে যে বাধা বিপত্তিগুলা নিষেধাজ্ঞাগুলা দেয় এফএফএ, হ্যাজ অনলি টু স্টে, যে কি নিয়ম বাধা বিপত্তি দেয়, যে এফএফএ হ্যাজ অনলি
মানে FFA has only to stay in uncontrolled airspace, অনিয়ন্ত্রিত এয়ার স্পেসে অবস্থান করার জন্য বেলু 365 মিটার 365 মিটারের নিচে, while the pilot who does want the protection, যে পাইলট while যেখানে the pilot who যে does want যে চায় the protection মানে হচ্ছে সেফটি আর কি, আত্মরক্ষা, afforded by ATC, যেগুলো মানে ATC দ্বারা নিয়ন্ত্রিত, ক্যান ইজিলি যেগুলো, তাহলে সে ক্যান ইজিলি সে পারে সহজেই ইন্টার প্রবেশ করতে দ্য কন্ট্রোল এয়ার স্পেসের মধ্যে। দ্য FFA দেন রিকগনাইজড, এরপর FFA বুঝে অনুধাবন করে টু টাইপস অফ অপারেটিং এনভায়রনমেন্টস, দুই ধরনের অপারেটিং এনভায়রনমেন্টস, মানে দুই ধরনের আবহাওয়া সম্পর্কে কি করে FFA অনুধাবন করে। ইন গুড মেটিওরোলজিক্যাল কন্ডিশন, একটা হলো ভালো মেটিওরোলজিক্যাল অবস্থান, গুড মেটিওরোলজিক্যাল কন্ডিশন, এটা কি, এটা হলো ফ্লাইট উড বি পারমিটেড আন্ডার ভিজুয়াল ফ্লাইটস রুলস, BFR, মানে এই ইন গুড মেট্রোলজিক্যাল কন্ডিশন হলো যেটা BFR এর উড বি পারমিটেড, হ্যাঁ, মানে BFR এর অধীনে নিয়ন্ত্রিত আর কি, মানে BFR অনুমোদন অনুযায়ী চলে। আরেকটা হলো উইথ সাজেস্ট, যেটা সাজেস্ট করে স্ট্রং রিলায়েন্স অন ভিজুয়াল কোজ, যে এটা সাজেস্ট করে স্ট্রং রিলায়েন্স মানে একটা শক্তিশালী নির্ভরতা অন ভিজুয়াল কোজ, মানে ভিজুয়াল মানে হচ্ছে চোখে দেখা কোজ, কারণের উপর, অর্থাৎ চোখে যেটা ভালো মনে করে সেটার উপরে নির্ভর করে চালাবে আর কি, টু মেনটেন করতে অ্যান অ্যাকসেপ্টেবল লেভেল অফ সেফটি, মানে গ্রহণযোগ্য নিরাপত্তা গ্রহণের ক্ষেত্রে। অর্থাৎ এই BFR নির্দেশ করে যে পাইলট তার চোখে যেটাকে সেফটি মনে করে ওই অনুযায়ী কি করবে, চালাবে। আরেকটা হলো পুর ভিজিবিলিটি, একটা হলো গুড, আরেকটা হলো পুর ভিজিবিলিটিটা নেসেসিটেটেড মানে প্রয়োজন বোধ করে এ সেট অফ ইনস্ট্রুমেন্টাল ফ্লাইট, মানে কিছু ফ্লাইটের যন্ত্রের রুলস, মানে যন্ত্রের সাথে রিলেটেড কিছু রুলস, মানে এটা কি বলে মানে IFR এর কিছু নিয়মের প্রয়োজন হয়, আন্ডার উইচ যেটার অধীনে দ্য পাইলট রিলাইড অন অ্যালটিটিউড, হ্যাঁ, যেখানে পাইলট কি করে নির্ভর করে অন অ্যালটিটিউড মানে উচ্চতায়, মানে আকাশে, অ্যান্ড নেভিগেশনাল ইনফরমেশন, এবং কিছু অ্যালটিটিউড এবং যেখানে পাইলট নির্ভর করে কিছু অ্যালটিটিউড এবং নেভিগেশনাল ইনফরমেশনের উপরে, যেগুলো প্রোভাইডেড বাই, যেগুলা সরবরাহ করা হয় প্লেনস ইনস্ট্রুমেন্ট প্যানেল, হ্যাঁ, যেগুলো প্লেনে থাকা যন্ত্রপাতিগুলা সরবরাহ করে টু ফ্লাই সেফটি, নিরাপদভাবে চলার জন্য। তাহলে গুড মেট্রোলজিক্যালে পাইলট মানে তার চোখে দেখায় যেটা ভালো মনে করে সেই অনুযায়ী চলে। আর পুর ভিজিবিলিটির মধ্যে হচ্ছে যন্ত্র যেটা নিরাপত্তার মানে ইঙ্গিত করে ওই অনুযায়ী চলবে, নিজ অধীনে না, যন্ত্র যেটা নির্দেশ করবে ওই অনুযায়ী চলবে। অনেক ক্লিয়ার ডে আর ভালো দিনে, তাহলে ভালো ওয়েদার যখন থাকবে তখন পাইলট নিজের মতো ভালো করে চালাবে, হ্যাঁ, যেটা ভালো মনে করবে। আর যদি ওয়েদার খারাপ হয় তখন যন্ত্রের পরিপূর্ণ নির্দেশনা অনুযায়ী চালাবে। আর অনেক ক্লিয়ার ডে আর যদি পরিষ্কার দিন হয় তখন পাইলট ইন কন্ট্রোল এয়ার স্পেস ক্যান চুজ এ BFR or IFR ফ্লাইট প্লেন। তাহলে ভালো দিনে পাইলট এই BFR IFR যে কোনো একটা দুটোটাই কি করতে পারে, মানতে পারে। অ্যান্ড দ্য FFA রেগুলেশন ওয়ার ডিভাইসড, আর এই FFA রেগুলেশন নিয়মকানুনগুলো ওয়ার ডিভাইসড এমনভাবে গঠন করা হয়েছে যে ইন উইচ অ্যাকোমোডেটস, যেগুলো সামঞ্জস্য করে বুথ BFR অ্যান্ড IFR অপারেশনস, মানে BFR অভিযানেও আবার IFR মানে কি অপারেশনেও, মানে FFA এর নিয়মগুলো BFR IFR দুটোটার সাথেই সামঞ্জস্য ইন দ্য সেম এয়ার স্পেস, একই এয়ার স্পেসে। হাউএভার, কিন্তু এ পাইলট ক্যান অনলি চুজ টু ফ্লাই IFR, আর শুধুমাত্র পাইলট IFR তখনই অ্যাপ্লাই করতে পারে বা গ্রহণ করতে পারে এভিডেই প্রসেস, যাদের মানে অধিকার আছে বা যোগ্যতা আছে অ্যান ইনস্ট্রুমেন্ট মানে ইনস্ট্রুমেন্ট রেটিং, মানে ওই ধরনের ইনস্ট্রুমেন্ট রেটিং যাদের আছে, উইচ ইজ যেটা অ্যাভব অনেক উপরে, অ্যান্ড বিয়ন্ড দ্য বেসিক পাইলটস লাইসেন্স, মানে পাইলট লাইসেন্সের
পাইতে যে নিয়মগুলো আছে এরও পরে মানে ইনস্ট্রুমেন্ট রেটিংগুলো আছে, ওই ইনস্ট্রুমেন্ট রেটিং লাইসেন্সও থাকতে হবে, আবার ইনস্ট্রুমেন্ট রেটিং যদি থাকে তখন আইএফআর প্রয়োগ করতে পারবে, না হয় পারবে না। দ্যাট মাস্ট অলসো বি হেল্ড। আচ্ছা যাই হোক, এরপরে জি বলতেছে কি কন্ট্রোল এয়ার স্পেস ইজ ডিভাইডেড ইনটু সেভারাল ডিফারেন্ট টাইপস। আচ্ছা কন্ট্রোল এয়ার স্পেস সম্পর্কে আমরা যতক্ষণ শুনলাম, এটা অনেক ইজ ডিভাইডেড মানে এটা মানে ভাগ করা হয়েছে ইনটু সেভারাল ডিফারেন্ট টাইপস, অনেক প্রকারে, ডিজাইনেটেড বাই লেটার্স অফ দ্য অ্যালফাবেট, মানে এগুলো অ্যালফাবেট অক্ষর দ্বারা চিহ্নিত করা হয়। আনকন্ট্রোল এয়ার স্পেস ইজ ডিজাইনেটেড ক্লাস এফ। আনকন্ট্রোল এয়ার স্পেস যেটা আমরা পড়েছি এটাকে চিহ্নিত করা হয় ক্লাস এফ, ডিজাইনেটেড চিহ্নিত করা হয় ক্লাস এফ দ্বারা। ওয়েল কন্ট্রোল এয়ার স্পেস বেলো 5490 মিটার, যেখানে যেখানে কন্ট্রোল এয়ার স্পেসটা বেলু নিচে 5490 মিটারের অ্যাবভ সি লেভেল থেকে, মানে সমুদ্রপৃষ্ঠ থেকে, অ্যান্ড নট ইন দ্য ভিসিনিটি অফ এন এয়ারপোর্ট, এবং এয়ারপোর্টের আশেপাশেও নয়, ইজ এয়ারপোর্ট। আচ্ছা ইজ ক্লাস ই, আর এটা ছিল এই যেটা মানে হচ্ছে কি এয়ারপোর্টের আশপাশে নয় এবং 5000 সমুদ্রপৃষ্ঠ থেকে 5490 মিটার উপরে, এটা হলো ক্লাস ই। ওয়াল এয়ার স্পেস অ্যাবভ 5490 মিটার ইজ ডিজাইনেটেড ক্লাস এ। যেগুলো 5490 মিটারের নিচে হইলে এটা হলো ক্লাস ই, আর 5490 মিটার উপরে যেটা এটা হচ্ছে ক্লাস এ। দ্য রিজন ফর দ্য ডিভিশন অফ ক্লাস ই অ্যান্ড ক্লাস এ, মানে যে ক্লাস এ এবং ক্লাস ই এর মধ্যে যে পার্থক্য, এটার কারণ বা এটার মধ্যে যে পার্থক্যটা কি বলতেছে, ক্লাস এ, class E and class A airspace systems from the type of planes operating in them। এটা মূলত হচ্ছে কি টাইপ অফ প্লেনস, এটা হচ্ছে একটা অপারেটিং ইন দেম, মানে প্লেন পরিচালনার অভিযান মানে পরিচালনার ক্ষেত্রে বা ট্রেন চলাচলের ক্ষেত্রে মূলত এই মানে এই পার্থক্যটা, মানে এই যেখানে বলতেছে ক্লাস ই, ক্লাস ই, হ্যাঁ ক্লাস ই হলো 5490 মিটারের নিচে, আর ক্লাস এ হলো 5990 মিটারের এই মানে কি 5090 মিটারের উপরে। আচ্ছা তাহলে বলছে পার্থক্যটা কেন করা হয়েছে, এটা মানে এই লেভেল প্লেনস অপারেটিং ইন দেম, মানে তাহলে এই ক্লাস এ এবং ই এর মধ্যে পার্থক্যটা হলো ফ্রম দ্য টাইপ অফ প্লেনস অপারেটিং দেম, মানে ওই মানে অঞ্চলে যে প্লেনগুলো চলে ওইগুলোর উপর নির্ভর করে মূলত এই পার্থক্যটা করা হয়। যেটা উপরে চলে এটারে এ বলা হয়, আর যেটা 5490 নিচে চলে এটাকে ই বলা হয়। জেনারেলি সাধারণত ক্লাস ই এয়ার স্পেস ইজ, আর ক্লাস এ এয়ার স্পেসটা হলো ওয়ার ওয়ান ফাইন্স জেনারেল এভিয়েশন এয়ারক্রাফট few of which can climb above আচ্ছা ক্লাস ই এয়ার স্পেসটা হলো আর যেখানে ওয়ান ফাইন্স কোনো একটা এয়ারক্রাফটকে পাওয়া যায়, জেনারেল এভিয়েশন এয়ারক্রাফট মানে কোনো একটা সাধারণ এয়ারক্রাফটকে পাওয়া যায়, few of which can climb above 5490 মিটার এনিওয়ে, যেটা 5490 কিলোমিটারের মানে মিটারের চেয়েও কম কি করতে পারে উপর উঠতে পারে, এটাকে বলা হয় ই। এন্ড কমার্শিয়াল টার্বোপ্রোপ এয়ারক্রাফট, মানে কমার্শিয়াল টার্বোপ্রোপ এয়ারক্রাফট যেগুলা অ্যাবোভ 5490 মিটার ইজ দ্য রিলম অফ দ্য হেভি জেটস। আচ্ছা এই কমার্শিয়াল যে ইয়েগুলো আছে এগুলো হচ্ছে অ্যাবোভ উপরে 5490 মিটারের ইজ দ্য রিল মানে হচ্ছে এলাকা, ঠিক আছে এলাকা অফ দ্য হেভি জেটস, তাহলে হেভি মানে ভারী, জেট বিমান মানে জেট বিমানের এলাকার তাহলে বলতেছে কি জেট বিমানের এলাকার আচ্ছা কোথায় গেলাম, অ্যাবোভ 5000 মিটার, সরি
বলতেছে অ্যাবভ 5490 মিটার ইজ 5490 মিটারের উপরে যেটা, এইটা হলো আমার অনুবার টার্গেটটা একটু ভুল হয়ে গিয়েছিল। 5490 মিটার উপরে যেটা উড়ে সেটা হলো দ্য রিলম অফ দ্য হেভি জেটস, মানে হেভি জেটস এর এলাকায়, মানে কি এটা হেভি জেটস বিমান, বিমানগুলো আর কি, এগুলো হেভি জেটস বিমান যেগুলো 5490 উপরে, এগুলো হচ্ছে হেভি জেটস বিমান। সিন্স যেখানে জেট ইঞ্জিনস অপারেট মোর এফিসিয়েন্টলি, যেখানে হচ্ছে জেট বিমানগুলো অপারেট কাজ করে মোর এফিসিয়েন্ট, অনেক কার্যকরভাবে, অ্যাট হায়ার অ্যালটিটিউডস, অনেক মানে উচ্চমাত্রায়, অনেক উচ্চমাত্রায় কি করে জেট বিমানগুলো কাজ করে। দ্য ডিফারেন্স বিটুইন ক্লাস ই অ্যান্ড ক্লাস এয়ার স্পেস, ক্লাস ই এবং ক্লাস ই এর মধ্যে যে পার্থক্য সেটা হলো ইজ দ্যাট ইন ক্লাস এ, ক্লাস এ এর মধ্যে অল অপারেশন আর আইএফআর, ক্লাস এ এর মধ্যে প্রথম বলছিল ক্লাস ই এবং এ পার্থক্য করছে, ক্লাস ই হলো 5490 এর নিচে আর ক্লাস এ হলো 5490 এর উপরে। এবার মূল পার্থক্য কি? মূল পার্থক্য হলো ক্লাস এ এর মধ্যে অল অপারেশন আর আইএফআর, সব ধরনের অভিযান হলো আইএফআর, অ্যান্ড পাইলটস মাস্ট বি ইনস্ট্রুমেন্ট রেটেড, আর পাইলটকে ইনস্ট্রুমেন্ট রেটেড হতে হবে। আমরা আগে বলেছিলাম যে লাইসেন্সেরও আরো উপরের লেভেল হচ্ছে ইনস্ট্রুমেন্ট রেট। আচ্ছা, দ্যাট ইজ স্কিলড অ্যান্ড লাইসেন্স ইন এয়ারক্রাফট ইনস্ট্রুমেন্টেশন, এবং হচ্ছে দ্যাট ইজ স্কিলড, যেটা হলো মানে কি, মানে এই ইনস্ট্রুমেন্ট রেটেডটা হলো স্কিলড, যারা স্কিল প্রাপ্ত, এন্ড লাইসেন্স প্রাপ্ত ইন এয়ারক্রাফট ইনস্ট্রুমেন্টেশন, এয়ারক্রাফটের যে ইনস্ট্রুমেন্টগুলো আছে, যন্ত্রপাতিগুলো আছে, সবগুলো ব্যবহারের মধ্যে সে স্কিল এবং লাইসেন্স প্রাপ্ত। ঠিক আছে, এবার বলতেছে দিস ইজ, আর এটা হলো বিকজ, কারণ এটিসি কন্ট্রোল অফ দ্য এন্টায়ার স্পেস ইজ এসেনশিয়াল, কারণ এটিসি কন্ট্রোল করাটা হলো অফ দ্য এন্টায়ার স্পেস ইজ এসেনশিয়াল। এটা হলো মানে কারণ হচ্ছে এটিসি নিয়ন্ত্রণ করাটা, এটিসি কন্ট্রোলটা হচ্ছে অফ দ্য ইন্টায়ার স্পেস, মানে ইন্টায়ার স্পেস মানে ভেতরের অংশে ইজ এজেন্সিয়াল, গুরুত্বপূর্ণ, মানে আকাশের মধ্যে এটিসি কন্ট্রোলটাকে নিয়ন্ত্রণ রাখা হচ্ছে এজেন্সিয়াল, খুবই গুরুত্বপূর্ণ। তাহলে এটিসি কন্ট্রোলটা নিয়ন্ত্রণ রাখা গুরুত্বপূর্ণ। 3 আদার টাইপস অফ এয়ার স্পেস, মানে অন্যান্য যে 3 প্রকার এয়ার স্পেস রয়েছে, ক্লাস ডি, ক্লাস সি অ্যান্ড ক্লাস বি, গভর্ন, যেগুলোকে নিয়ন্ত্রণ করে দ্য ভিসিনিটি অফ এয়ার স্পেস, মানে এগুলা মূলত এই এয়ারপোর্টের আশেপাশে হয়ে থাকে, কোনগুলা ডি, সি এবং বি। দিস করেসপন্ড roughly to small municipal, medium sized metropolitan, politan and major metropolitan airports respectively. আচ্ছা, এবার বলতেছে দিস, এগুলা করেসপন্ড, এগুলা সমান হয়, এরপর হচ্ছে করসপন্ড মানে সমান হওয়া, রাফলি মোটামুটিভাবে, এগুলো মোটামুটিভাবে সমান হয় তো স্মল মিউনিসিপাল, ছোট পরিষেবার ভিত্তিতে, আচ্ছা, মিডিয়াম সাইজ, এরপরে হচ্ছে মিডিয়াম সাইজ মেট্রোপলিটন, পলিটন, মাঝারি আকারের মহানগর, আবার হচ্ছে মেজর পলিটন এয়ারপোর্টস, এবং হচ্ছে প্রধান বা বড় মহানগর বিমানবন্দরগুলো, আর রেসপেক্টিভলি মানে হচ্ছে কি যথাক্রমে। আচ্ছা, আচ্ছা, এবার বলতেছে কি, এই যে বিসি, বিডিসি, এগুলা এয়ারপোর্টের আশেপাশেই হয়, আর এই যে দিস করেসপন্ডেন্ট রাফলি, এগুলা সাধারণত এই কি বলে ছোট শহর কিংবা মাঝারি শহর অথবা বড় যে শহরের বা বড় শহরের, ছোট বড় বা মাঝারি শহরের যে বিমানবন্দরগুলো আছে, এই অনুযায়ী কি করা হয়, ভাগ করা হয়। তাহলে আমরা বুঝলাম যে বিডিসি এগুলো এয়ারপোর্টের আশেপাশে হয়, আর এগুলা করাসপন্ডেন্ট, হ্যাঁ, কি করা হয়, এগুলাকে সমান করা হয় অথবা ভাগ করা হয় রাফলি যথাক্রমে, সরি এফেক্টিভলি যথাক্রমে কি করে
এই ছোট শহর অথবা মাঝারি শহর অথবা বড় শহরের অনুযায়ী। হ্যাঁ, তাহলে যদি কি হয়, যদি স্মল মিউনিসিপাল হয়, ছোট শহর হয়, তাহলে এক ধরনের, মিডিয়াম সাইজ মেট্রোপলিটন হলে এক ধরনের, মেজর মেট্রোপলিটন এয়ারপোর্টস হলে এক ধরনের। and encompass an increasingly rigorous set of regulation. আচ্ছা, তাহলে encompass মানে অন্তর্ভুক্ত করে, অন্তর্ভুক্ত করে and increasingly, হ্যাঁ, ধীরে ধীরে, and increasingly মানে ধীরে ধীরে, rigorous মানে হচ্ছে কঠোর, হ্যাঁ, কঠোর, rigorous set of regulation মানে কঠোর নিয়ম কানুনের মাধ্যমে। তাহলে অর্থটা কি দাঁড়ালো? তাহলে বলতেছে an encompass অন্তর্ভুক্ত করে and increasingly ধীরে ধীরে rigorous কঠিন set of regulation মানে কঠিন নিয়ম কানুন আরোপ করার মাধ্যমে। তাহলে এগুলাতে ক্রমশভাবে কি করে নিয়ম কানুনগুলো কঠিন থেকে কঠিন হয়, ইনকম্পাস, হ্যাঁ, কঠিন হয়, ইনক্রিজিংলি রিগোরাস সেট অফ রেগুলেশন। তাহলে কঠিন থেকে কঠিন নিয়ম কানুনগুলো অন্তর্ভুক্ত করা হয়, ইনকম্পাস অন্তর্ভুক্ত করা হয়, অ্যান্ড ইনক্রিজিংলি ধীরে ধীরে রিগোরাস কঠিনতর। তাহলে ধীরে ধীরে আর কঠিন মানে যুক্ত করে, অন্তর্ভুক্ত করে রিগোরাস কঠিন আর নিয়ম কানুনগুলো। ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ, all a BFR pilot has to do inter-class C airspace is established two-way radio contact with ATC. আচ্ছা, বলতেছে ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ, অল এ বিএফআর পাইলট, সকল ধরনের বিএফআর পাইলট হ্যাজ টু ডু মানে কি করতে হয়, হ্যাজ টু ডু করতে হয় ইন্টার ক্লাস সি এয়ার স্পেস, ক্লাস সি এয়ার স্পেসে ঢোকার জন্য ইস্টাবলিশ টু ওয়ে দুই ধরনের দ্বিমুখী রেডিও কন্ট্যাক্ট উইথ এটিসি, এটিসির সাথে দুই ধরনের রেডিও কন্ট্যাক্ট প্রতিষ্ঠা করতে হয়। তাহলে উদাহরণস্বরূপ বলছে, সব ধরনের বিএফ পাইলটরা যখন এয়ার স্পেস সি এ প্রবেশ করবে তখন তাদেরকে দ্বিমুখী রেডিও কন্ট্যাক্ট এটিসির সাথে চালিয়ে যেতে হয় আর কি, প্রতিষ্ঠা করতে হয়। নো এক্সপ্লিসিট আচ্ছা, নো এক্সপ্লিসিট মানে কোনো স্পষ্ট পারমিশন, মানে কোনো স্পষ্ট পারমিশন, অনুমতি নাই ফ্রম এটিসি টু এন্টার ইজ নিডেড, যে মানে নো এক্সপ্লিসিট পারমিশন ফ্রম এটিসি, এটিসি থেকে একবারে স্পষ্ট অনুমতি কি নয়, প্রবেশের জন্য ইজ নিডেড মানে কি প্রয়োজন। আচ্ছা, অলদো দ্য পাইলট মাস্ট কন্টিনিউ, যদিও পাইলটকে অবশ্যই মানে কি করতে হয়, কন্টিনিউ করতে হয়, চালিয়ে যেতে হয়, টু অবেই মানে অবশ্যই মেনে নিতে হয় অল রেগুলেশন গভর্নিং বিএফআর ফ্লাইটদের যত নিয়মকানুন আছে সবগুলা তাকে মেনে নিতে হয়। যদিও এখানে ইন্টার করার জন্য এটা আবশ্যক নয়, তারপরও বিএফআর এর সকল নিয়মকানুনগুলো মেনে নিতে হয়। টু ইন্টার ক্লাস বি এয়ার স্পেসের বিয়েতে প্রবেশ করার জন্য সাচ এজ অ্যাপ্রোচ টু, প্রবেশ করতে এ মেজর মেট্রোপলিটন এয়ারপোর্ট, মানে মেজর মেট্রোপলিটন এয়ারপোর্টে প্রবেশ করতে হলে, হ্যাঁ, an explicit ATC clearance is required। তাহলে ATC এর ক্লিয়ারেন্স, এক্সপ্লিসিট স্পষ্ট ATC ক্লিয়ারেন্সটা মানে আবশ্যক। তাহলে মেজর মেট্রোপলিটন অঞ্চলে প্রবেশ করার জন্য কি করতে হবে, ATC এর একটা স্পষ্ট ক্লিয়ারেন্স থাকা আবশ্যক। বাকি ইয়ার মধ্যে কিন্তু বলছে কি, নো এক্সপ্লিসিট রেগুলেশন, এই পারমিশন ফ্রম এটিসি ইন্টার ইজ নিডেড,
এখানে কিন্তু বলছে যে এক্সপ্লিসিটটা আবশ্যক নয়, ঠিক আছে। এক্সপ্লিসিট ক্লাস সিতে প্রবেশ করার জন্য এই এটিসি এর ক্লিয়ারেন্স আবশ্যক না, বাট ক্লাস বিতে প্রবেশ করার জন্য কি এটিসি এর ক্লিয়ারেন্সটা আবশ্যক। দ্য প্রাইভেট পাইলট, যে মানে প্রাইভেট পাইলট যারা আছে, হু ক্রু মানে ক্রুইজেস মানে প্রবেশ করতে চায় উইদাউট পারমিশন, কোনো ধরনের অনুমতি ছাড়া, ইনটু দ্য এয়ার স্পেসে রিস্ক, তাদের ঝুঁকি আছে লসিং দেয়ার লাইসেন্স, তাদের লাইসেন্স হারানোর। প্রিয় দর্শক, আজকে আমরা এই পর্যন্তই আমাদের পুরো প্যাসেজটা শেষ করেছি আলহামদুলিল্লাহ। আশা করি এই প্যাসেজের মাধ্যমে আপনারা উপকৃত হবেন, প্রত্যেকটা শব্দ অর্থ বোঝার চেষ্টা করবেন এবং মনোযোগ সহকারে একবার দুইবার তিনবার যদি শুনেন, আশা করি আপনার আর শব্দার্থ মুখস্থ করতে হবে না। প্রচুর পরিমাণ শব্দার্থ গিয়েছে, সবগুলো শব্দার্থ আপনার মাথায় বসে যাবে এবং যখন আপনি শুনবেন, শোনার দ্বারা আমাদের বেশিবার মনে থাকে। তো আজ এ পর্যন্তই। আল্লাহ আমাদেরকে সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।